আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জাইন ডানা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় আসামি করা হচ্ছে নিরপরাধ অনেককে। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এমন হয়রানির পথ বেছে নিচ্ছেন অনেকে। এ নিয়ে খোদ উপদেষ্টা ছাড়াও উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন। অবশ্য পুলিশ বলছে মামলার তদন্তে কারো সম্পৃক্ততা ছাড়া নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গুলশানে ব্যবসা করেন তৌহিদুল আবুল কালাম। ১৪০ নম্বর রোডে একটি ফ্ল্যাট কেনেন প্রতিষ্ঠানের জন্য। ফ্ল্যাটের পুরো টাকা পরিশোধ করলেও বিক্রেতার সঙ্গে এ নিয়ে তৈরি হয় জটিলতা। জুলাই আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলায় আসামি করা হয় তাকে, অথচ সে সময় দেশেই ছিলেন না তিনি। যখন পুলিশ আমার এখানে আমাকে গ্রেপ্তার করতে আসছে, আমি তখন তাদেরকে ডকুমেন্ট দেখাইছি যে আমি তো এই দেশে ছিলাম না। এত কিছু দেখানোর পরও তারা কোনো কথা শুনে নাই। ফ্ল্যাট নিয়ে যে মামলা, সে তার লোকজন নিয়ে নিচে বসে আছে এবং তারাই আমাকে এটাকে গ্রেপ্তার করাচ্ছে। আমি থাকি গুলশান, আর মামলা হলো যাত্রাবাড়ি। আমি নিজেই পুরো ব্যাপারটাতে সত্যিকার অর্থে খুব অবাক হয়ে গেছি যে এই দেশে কি এইভাবেও পসিবল, আর আন্দোলনের কি এটাই ফসল। অসংখ্য মানুষের এমন হয়রানির শিকার হওয়ার তথ্য রয়েছে সরকারের কাছেও। কিছুদিন আগেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ আইন উপদেষ্টা। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনের মামলায় নিরপরাধ ব্যক্তিদের গণহারে আসামি করা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন ব্লাস্ট। কেউ কেউ মামলা করার সময় অন্য কেউ তাদেরকে সহযোগিতা করেছে, হয়তো সেভাবে এখানে বিভিন্ন নাম ঢুকে গেছে যেগুলো থাকার কথা না। কিন্তু এই বিষয়গুলো তো এখন সামহাও সুরাহা করতে হবে। এইভাবে চললে মানে মামলার শেষ পরিণতি কী হবে বোঝা যাচ্ছে। এই বিচার প্রক্রিয়াগুলো এত সহজ না যে ৫-১০ মিনিটের মধ্যে হয়ে যাবে। সময় তো লাগবে, সাক্ষী আনতে হবে, তদন্ত সম্পন্ন করতে হবে, তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে। সো পুরো জিনিসটার একটা কাইন্ড অফ রোড ম্যাপ দরকার যে বিচার প্রক্রিয়া নিয়ে কি হবে। পুলিশ বলছে ঘটনায় সম্পৃক্ততা না পাওয়া গেলে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। আমরা চেষ্টা করছি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে ঘটনাগুলোর সত্যতা যাচাই বাছাই করে বিজ্ঞ আদালতে সেই অনুযায়ী প্রতিবেদন দাখিল করা। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময়ে অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেপ্তার করার বিষয় এখানে ঘটবে না। জুলাই আগস্টের ঘটনায় মামলা নেওয়ার ক্ষেত্রে থানাগুলোকে আরও সতর্ক থাকার তাগিদ ভুক্তভোগী সহ সব পক্ষের। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। গ্রেপ্তারের পর মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাচ্ছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রফিক, কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে কখন নাগাদ তোলা হবে, আর এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, এখন থেকে ঠিক ৫ মিনিট আগে ডিবি কার্যালয় থেকে সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতা বেগমকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আগেই জেনেছিলাম যে আসলে দুপুরে তাকে আদালতে ওঠানো হবে। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি ৩টার পরে আসলে সিএমএম কোর্টে তাকে ওঠানো হবে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল রাত 12:15টার দিকে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আওয়ামী সরকারের পতনের পর তিনি কিন্তু এই দীর্ঘ 9 মাস পলাতক ছিলেন এবং
নানা সময় তিনি ভিডিও বার্তা দিয়েছেন এবং পুলিশ কিন্তু তাকে আসলে খুঁজে পাচ্ছিল না বলে আমাদেরকে জানিয়েছেন এবং অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, হত্যা মামলা রয়েছে এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে। আমরা আসলে জানার চেষ্টা করেছিলাম যে তাকে কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হবে, তবে পুলিশের পক্ষ থেকে সেটি কিন্তু নির্দিষ্ট করে এখনও আমাদেরকে জানায়নি। আদালতে ওঠানোর পর হয়তো আমরা জানতে পারবো আসলে তাকে কোন মামলায় তাকে ওঠানো হলো এবং কতদিনের রিমান্ড আসলে চাওয়া হবে সেটিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে জানতে পারিনি। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি তাকে রিমান্ডের আবেদন করা হবে, এটি নিশ্চিতভাবে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক অবস্থায় যেমন ছিলেন, তিনি 2 বারের সংসদ সদস্য ছিলেন। আমরা যেটি জানি 2009 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং সেটি হচ্ছে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি নারী সংসদ নির্বাচিত হন এবং পরবর্তীতে 2018 সালে তিনি সাধারণ আসনে আসলে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেন এবং লড়াই করে পরাজিত হন। লড়াই করে হেরে যাওয়ার পর থেকেই তিনি আসলে সিংগাইর বা মানিকগঞ্জের সঙ্গে তার যোগাযোগ কম ছিল। খুব একটা জনসমাগমে তাকে দেখা যেত না, লোকচক্ষুর আড়ালেই তিনি চলে গিয়েছিলেন বলে জানা গেছে। যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, হয়তো ঢাকার কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপিলের জন্য তার 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। বিচারপতি খুশরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয় বলে জানান জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17 মে। দুপুরে দেশব্যাপী আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এর আগে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শোনেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল জানান, সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ থেকে 29 জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শোনান স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। তিনি সকল সাক্ষী ও প্রমাণাদির ভিত্তিতে হিটু শেখকে ফাঁসি ও অন্য আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী সোহেল আহমেদ আদালতকে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষ প্রত্যক্ষ কোনো সাক্ষী আদালতে উপস্থাপন করতে পারেনি। মামলার অনেক অসঙ্গতি তুলে ধরে আসামিদের খালাস দাবি করেন তিনি। এই হিট্টু শেখের সর্বোচ্চ শাস্তি হওয়া আইনত কাম, কারণ যে পৈশাচিক, যে অমানবিক, যে ঘৃণ্য অপরাধ তিনি করেছেন এবং যারা এই অপরাধের সাথে বিভিন্ন কর্মের সাথে যারা যুক্ত ছিলেন, জাতিরা অপরাধমূলক কর্মকাণ্ড, অন্যান্য আসামিরা, সুতরাং এই মামলার দায় কেউ এড়াতে পারেন না। 17 মে 2025 ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আবেদনের উপর শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি শেষে আবারও এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বলেন, বিএনপি বারবার নির্বাচন দেওয়ার কথা বললেও তা আমলে নিচ্ছে না সরকার। মানবিক করিডোর দিয়ে বাংলাদেশ কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সরকারের মানবিক করিডোর নিয়ে জনগণ অন্ধকারে আছে, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। আর রুহুল কবির রিজভী বলেছেন, জাতির স্বার্থের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের বিরুদ্ধে বিএনপি দাঁড়াচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বক্তব্য বিবৃতি প্রত্যেকটি দেখবেন ন্যাশনাল ইন্টারেস্ট
এবং আমাদের গণতন্ত্রকে যেভাবে বিপন্ন করা হয়েছে একজন প্রতিভূ তৈরি করে শেখ হাসিনা, তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্টারেস্ট রক্ষা করার যে প্রচেষ্টা চালিয়েছেন এর বিরুদ্ধে অসংখ্য বক্তব্য তার। যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না, সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে, তখন দেশপ্রেমিক নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে অনেক বিষয়ে একমত হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার সম্ভব সেটুকু করেই নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। সকালে জাতীয় সংসদের এলডি হলে সিপিবির সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান আলী রিয়াজ। ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র, কিন্তু রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নাগরিকদের অধিকার সুরক্ষা করা, সমতার বিধান নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো এক দীর্ঘমেয়াদী সংগ্রামেরই অংশ। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও আমরা অনেক বিষয়ে একমত হতে পারবো এবং অগ্রসর হতে পারবো। কঠিন কাজ করতে যে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনকে অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার রাত 10টা থেকে তাদের এই অনশন কর্মসূচি শুরু হয়। রাত 9টার পর প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলন ডেকে আমরণ অনশনে যাওয়ার এই ঘোষণা দেন তারা। সকালে অনশন কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, আর কোনো সমঝোতা নয়, দ্রুত সময়ের মধ্যে এক দফা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের সঙ্গে অনশন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এই ধরনের ফ্যাসিস্ট, অযোগ্য, অনুপযুক্ত ভিসিকে এক্ষুনি প্রত্যাহার করতে, এটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন। এখন থেকে ছাত্রদের সাথে বাই টার্নস আমাদের শিক্ষকরা সবসময় থাকবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফা, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? যে মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, সদ্য যে সংবাদটি সেটি হলো আমরণ অনশনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই বরিশাল শেরডি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা গতকাল রাত থেকে আমরণ অনশনে বসে দিনের বেলা হয় এবং আরো বেলা যত গড়িয়ে যায় তাদের সাথে কিন্তু আমরণ অনশনের সংখ্যা কিন্তু আরো বাড়ে এবং এই শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যারা রয়েছে তারা, এবং তারা জানিয়েছেন যে পর্যন্ত এই ভিসির পদত্যাগ না হবে সে পর্যন্ত তারা এই আমরণ অনশনে সাধারণ শিক্ষকরাও এখানে অংশগ্রহণ করবে। অপরদিকে আমরা এই ঘোষণার পরপরই দেখছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছে তাদের সাথে কর্মচারী এবং কর্মচারীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এই আমরণ অনশনের। পাশাপাশি এর মধ্যেই কিন্তু বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং একজনকে বরিশাল বাংলা মেডিকেল হাসপাতাল প্রেরণ করেছেন। আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বারবারই বলেছেন যে তাদের যেই দীর্ঘ 28 দিন যাবত যে আন্দোলন চলছে, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভিসি এখন পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের কথা না বলায় তারা কিন্তু এই চলতি মাসের 4 তারিখে এক দফা দাবি দিয়েছে এবং সেই দাবিটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার খুব দ্রুত তার পদত্যাগের দাবি করেছেন, এক দফা দাবি। কিন্তু এই পদত্যাগের দাবি করার পরে তারা দীর্ঘদিন আন্দোলন করার পরেই তাদের সাথে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা বাংলাদেশ যে শিক্ষা মন্ত্রণালয়, সেই শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত তারা কেউই তাদের সাথে কোনো আলোচনায় বসেনি। ফলে তারা এক দফা এই যে আমরণ যে অনশন সেটি বাধ্য হয়েছে। এটিও যদি তারা আসলে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু সরায় না আসে তারা ব্লকেট কর্মসূচি দিবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। মাহবুবা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তর প্রতিবাদে বিকেল 3টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এনবিআর ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করার ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির
কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক ভাগ করেছে সরকার। এই নিয়ে সকালে সচিবালয়ে সরকারি সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করা হয়নি, এর কাজ সহজ করার জন্য দুই ভাগ করা হয়েছে। এনবিআর এর কর্মকর্তাদের অসন্তোষ হওয়ার কিছু নেই, তাদের কাজ সহজ করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তারা যা বলার বলবে, আমরা যেটা করেছি অধ্যাদেশটা ভালো করে অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে, তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন, অথবা এনবিআর এর আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। গেল কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ রূপ নিয়েছে মাঝারি তাপদাহে, তবে এখনো কমেনি গরমের তীব্রতা। সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়তে শুরু করে। জেলায় দুপুরে 12টায় সর্বোচ্চ তাপমাত্রা 36.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে টানা 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা 3 ডিগ্রি কমে তীব্র তাপদাহ মাঝারি তাপদাহে রূপ নিয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, চুয়াডাঙ্গায় এই মুহূর্তে গরমের তীব্রতা আসলে কেমন, আর সার্বিক আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আসলে একটি তথ্য দিয়ে শুরু করি। গতকালকে কিন্তু সন্ধ্যার পরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল চুয়াডাঙ্গায়, কিন্তু তার পরপরে কিন্তু আবারও ভাবসা গরমের কিন্তু প্রকোপে পড়তে হয় এই জনপদের মানুষকে। ছিটেফোঁটা বৃষ্টির পর আবারও সেই গরমে একই ধরনের গরম অনুভূত হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি যে খুবই প্রচন্ড ভাবসা গরম অনুভূত হচ্ছে, অর্থাৎ সূর্য সকাল থেকেই চোখ রাঙাচ্ছে। আমি একটি গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, ভাবসা গরম অনুভূত হচ্ছে, অর্থাৎ বাতাসে কিন্তু যে আর্দ্রতা, এই আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু গরম অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। আজ দুপুর 12টায় যে তথ্য আবহাওয়া অফিস দিয়েছে সেটা হচ্ছে 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর 12টায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 44%। এই তাপমাত্রা কিন্তু 3টার পরে আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। আর বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেও বলা হয়েছে, অর্থাৎ বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, তবে সেটার সম্ভাবনা খুবই কম। তো এই তীব্র গরমের কারণে যান চলাচল এবং মানুষের যে চলাচল একেবারে কম দেখা যাচ্ছে। যে বাজার ঘাট একেবারেই খুব সীমিত সংখ্যক লোকের দেখা মিলছে, অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে যেন হিট স্ট্রোকের বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। আর গরম জনিত রোগের কথা যদি একটু বলি, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গরম জনিত রোগের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন তাদের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার মহেশা গ্রামের জুমার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা, তাদের ছেলে রহমত আলী ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী স্নেহা। পরিবার ও পুলিশ জানায়, ভাতিজিকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্ত্রী রুবিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আশরাফুলের। তাদের মোটরসাইকেলটি মিরবাগ বেইলি ব্রিজ পার হওয়ার পর কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে বরিশাল নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের নগরের সিএনবি রোডে এই দুর্ঘটনা ঘটে।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।